সারা রাত গাড়িতে থেকে আজ দুপুর 12টায় আমাদের বাসায় এসে পৌঁছালো। ওদের জন্য কি কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি সব কিছুই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রাতেই ভেবে রেখেছিলাম সকালবেলায় ওদের জন্য রুটি, ডিম ভাজা আর পেঁপে আলু ভাজা করে দেব, কিন্তু ওরা এখনো এসে পৌঁছায় নাই। তাই আমি দুপুরের রান্নার আয়োজন করছি। রুই মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করব। আলুগুলি কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। সরিষার তেলে আলুর পরিমাণ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলি কাটার পর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রাখলাম ৩-৪ মিনিটের জন্য। এই সুযোগে আমি রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আরও আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, আর কয়েক পিস মাছ রাতের জন্য পাতুরি করে রাখবো। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজ মঙ্গলবার, এখন দিনের 10:30 বাজে। সকাল থেকে অনেক কাজ করেছি। কাজ মানে অন্য কোনো কাজ নয়, প্রতিদিনের মতো ঘরের কাজগুলি। ঘর গুছিয়ে, ঝাড়ু দিয়ে, পরিষ্কার করে, মুছে, স্নান করে, পূজান্নিক সেরে তারপরে রান্নাঘরে আসলাম। ঘুম থেকে উঠেই প্রথমে মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি নরমাল হওয়ার জন্য। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের পিসে লবণ হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে নেব। এদিকে আমাদের জন্য সোডার দ্রবণ তৈরি করে নেব। তার জন্য 3টা লেবু কেটে নিয়েছি। প্রতি গ্লাসে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নেব। তারপরে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। রান্নাঘরে আসলেও বুঝে বুঝে সব কাজগুলি করতে হয়। এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় মাছ ভাজা বসিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নিলাম। ওই তেলেই মাছের পিসগুলো ভেজে নেব, তারপরে মাথাটাও ভেজে নেব। এদিকে মনটাও একটু খারাপ লাগছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি গতকাল রাত 11:30টার সময় কক্সবাজার থেকে বাসে উঠেছিল, এখনো বাসায় এসে পৌঁছায় নাই। সকাল 6টা-7টার দিকে বাসায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে এখনো এসে পৌঁছায় নাই। ওদের সাথে সকাল থেকে কয়েকবার ফোনে কথা হয়েছে। বাসায় আসতে মনে হয় দিনের 12টা বেজে যাবে। এদিকে সোডার দ্রবণটা দেখুন। লেবুর রসের সাথে বেকিং সোডা দেওয়াতে সাথে সাথে বিক্রিয়া করে পুরো গ্লাস ফেনায় ভর্তি হয়ে গেছে। বিক্রিয়াটা ভালো করে থামুক, এদিকে মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। এপিঠটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওপিঠটাও এরকম লাল লাল করে ভাজা হোক, তারপরেই নামাবো। এরই মধ্যে খুব সুন্দর মতো বিক্রিয়া থেমে গেছে। এবার নর্মাল জল দিয়ে দিব।
1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দেব। পার্থকে দিয়ে আসি। এভাবে করে রান্নার ফাঁকে ফাঁকে আমাদের জন্যও আরও 2 গ্লাস দ্রবণ তৈরি করে আমরা খেয়ে নেব। আমার শাশুড়ি মা বলতেন, আগের কাজ আগে করো, পরের কাজ পরে। হিবিজিবি কাজ করতে গেলে সবসময় মায়ের কথা মনে পড়ে। রুই মাছের মাথাটাও লবণ মাখিয়ে ঢেকে ঢেকে নেড়েচেড়ে ভেজে নেব। এরই মধ্যে মাথাটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে দিলাম। এটা হলো মাছের দাঁত, ফেলে দিচ্ছি। এবার মাছের মাথাটাকে ভেঙে চুরে লাল লাল করে ভেজে নেব। কড়াইটাতে যে কোনো কিছু ভাজতে খুব সুবিধা, রান্না করতেও সুবিধা। অল্প তাপে খুব সুন্দর মতো রান্না করা যায়, আর কোনো কিছু ভাজতে গেলে লেগে থাকে না। কিছুটা গোটা জিরা শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপরে শাক রান্না বসিয়েছি। আজও কলমি শাক রান্না করছি মেথি ফোড়নে দিয়ে। সেদিন মেথি ফোড়নে দিয়ে রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। মাছের মাথা দিয়ে আলুর দম রান্নার জন্য পাটার উপর নিলাম আদা, জিরা, ধনিয়া, দারুচিনি, এলাচ। এগুলি একসাথে মিহি করে বেটে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়েছি গোটা জিরা, তেজপাতা। ফোড়নটা রেডি হলে বাটা মশলা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। চুলার তাপ কমিয়ে রেখে মশলাগুলি নেড়েচেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে 1 মুঠো সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মশলাটাও দারুণভাবে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে মশলার সাথে চালটাকেও কষিয়ে নিচ্ছি। মশলা এবং চাল ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেব 1/2 চা চামচের বেশি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব। সব মিলিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। আর এদিকে মশলাসহ পোলাওয়ের চালটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং কিছুটা সিদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাছের মাথা। এই প্রথম কাঁচা চাউল ধুয়ে মশলার সাথে দিয়ে দিলাম। না হয় যতবারই আমি এভাবে আলুর দম বা মুড়িঘন্ট রান্না করেছি, চাউলগুলো প্রথমেই তেলে লালচে করে ভেজে রাখতাম। আজ কাঁচা চাল ধুয়ে দিয়ে দিলাম। আজকের রান্নাটার স্বাদ কেমন হবে খেয়ে দেখব। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে একেবারে মনের মতো করে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করেছিলাম। আলু তো ভাজার সময়ে সিদ্ধ হয়ে গেছে, চালটাও এরই মধ্যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি।
খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে এরকম ঝোল থাকবে না, আর একটু কমে যাবে। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিয়ে আলু আর পেঁপে দিয়ে দেব। মাছের ঝোল রান্না করব। 2টা তেজপাতাও দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। নেড়েচেড়ে ঢেকে ঢেকে আলু আর পেঁপে দারুণভাবে কষিয়ে নেব। কষানোতেই যেন আলু আর পেঁপে সিদ্ধ হয়ে যায়। এই সুযোগে আমি শুকনো খোলায় ভাজা জিরাগুলো জল দিয়ে বেটে নেব। কিছুক্ষণ আগে আলুর দমের জন্য মশলা বেটেছিলাম পাটা ভিজা, তার জন্যই জল দিয়ে জিরাগুলি বেটে নিচ্ছি। শুকনো পাটা হলে গুঁড়ো করে নিতাম। খুব সুন্দর মতো আলু পেঁপে ভাজা হলে 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি। এখন দিয়ে দেব ভাজা জিরা বাটা। যেহেতু ভাজা জিরা বাটা, তাই কষানোর কোনো প্রয়োজন নাই। শুধু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপরেই ফোটানো গরম জল দিয়ে দেব। আলু পেঁপে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভাজাতেই একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা হতে বেশি সময় লাগবে না। ফোটানো গরম জল দেওয়াতে সাথে সাথে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবং ভাজা মাছগুলি দিয়ে দিলাম। চুলার তাপটা একেবারেই কম রেখেছি। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। পাটার উপর নিলাম 2 চা চামচ কালো সরিষা, সামান্য একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ আর বেশি করে কুচানো পেঁয়াজ। আগে তরকারিটা নামিয়ে নেই, তারপর মশলাটা বেটে পাতুরি করে নেব। পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন মাছের পাতুরিটা রেডি করে নেব। পরিষ্কার করে ধোয়া মাছের উপর দিয়ে দিলাম বাটা মশলা, সাথে 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দেব, স্বাদ মতো লবণ, সরিষার তেল। বাটা মশলাতে কি কি ছিল আবারও বলি। 2 চা চামচ পরিমাণ কালো সরিষা, অল্প একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ, সাথে বেশি করে কুচানো পেঁয়াজ বেটে নিয়েছি। এখন সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে যে কোনো মাছের পাতুরি করলে এত যে চমৎকার হয়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা কোনোদিন পাতুরি করেন নাই বা খান নাই, আমার উপর বিশ্বাস রেখে এভাবে একবার রুই মাছের পাতুরি করে খেয়ে দেখবেন। একবার এরকম মাছের পাতুরির স্বাদ পেলে আমার দৃঢ় বিশ্বাস বারবার করবেন এই রান্নাটা। আজ কলা পাতাটা ধোয়ার সময় ছিঁড়ে গেছে, তাই পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়ে প্রথমে 2 পিস ছিঁড়া কলা পাতা দিয়ে তারপরে গোটা কলা পাতাটা দিয়ে দিলাম। এখন মাখানো মাছগুলি দিয়ে দেব। প্রতিদিন কলা পাতায় মুড়িয়ে মাছের পাতুরি করি, তবে এভাবে করলেও স্বাদের কোনো তারতম্য হবে না। কলা পাতারও ঘ্রাণ লাগবে, সেরকমই মাছের পাতুরির ঘ্রাণ স্বাদ সবই লাগবে। তবে মুড়িয়ে করলে দেখতে সুন্দর লাগে। এটা হয়তোবা দেখতে তেমন ভালো লাগছে না, তবে সব মিলিয়ে অসাধারণ স্বাদ হবে আশা করি। ভালো করে এভাবে একটু মুড়িয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দেব। আস্তে আস্তে রান্না হোক, আমি এদিকে রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নেব। আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুখটি, কই রে আমার পরাণ ভাই, লক্ষ্মী গো, ধরিও না তুমি, এখন ধরি না, দিদা ভাত নিমু, তারপরে আমরা সবাই মিলে ভাত খাবো। এই যে অর্জন সোনা, এদিকে তাকাও। মা, তোমারে কত মানুষে দেখবো। অবশেষে দিনের 12টার সময় ওরা বাসায় এসে পৌঁছালো। এরপরে সবাই স্নান করে নিল। খাওয়া দাওয়া করে রুমা এবং জামাই বাবাজি ঘুমাচ্ছে। এখন দিনের 3:30 বাজে। আমরা খেতে আসলাম।
দুই নাতি বাসে পেট ভরে ঘুমিয়েছে, ওরা আর ঘুমাচ্ছে না। ঘরে ঘরে শুধু দৌড়াদৌড়ি, কি যে ভালো লাগছে নাতিদের এইসব দেখে। ছোট্ট বাটি জল নাই। Được đấy, đỡ 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 cũng không. Ăn khăn là ăn khăn. আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুখটি। দিদা এখন ভাত নেব, এদিকে দাও। তুমি ভাত খাইবা? অর্পণের ক্ষুধা লাগছে। আচ্ছা মরিস দাও, দুটো দুটো ভাত মুখে দাও। Được, được, được. Asо, asо. Ừ. না না না, Được, được. Ừ. Cái gì? দাও শুরু করি দাও। শাক ভাজা Ôi giời, ôi giời, ôi giời.อะไรদিই? খাইতো না, দিও না তাইলে ইতি আর কর খাইবো, কয় মাল লই যা খাইবো ওনারে খাবো। আমাদের আমার ঠিকই খায় না। আরে সারা রাত ধরে বাসেছি আসিল, কত কষ্ট হচ্ছে। Uống nước mà. ও মা গো, ওখানে কি লড়ছে? এই পড়ে যাবো, পড়ে গেলে সর্বনাশ। তাই ওমা 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 কি গো কোনা। Nước cô lột. দিদার কাছে দিদার কাছে, ওমা গো, দাঁড়া 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 দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও না। হ্যাঁ শান্তি ভাবে আনি। তাই জব টব সুন্দর করে সরাও না, সামনে দিয়ে পড়ে গেছে। এই গ্লাস সরো। এই যে আমরা ভাত খাবো গো, আলু দিয়ে খাবা, আলু দিয়ে। এই তো লক্ষ্মী, আমার মা কত লক্ষ্মী রে, আমার ভাই, আমার ভাই কত লক্ষ্মী। আরেক আরেক ঘরের ভাত দি, ভালো লাগে। ওরা আসবে বলে আমি সব তরকারিতে ঝাল কম দিয়েছি। লুকাই থুসি এগুলোর ডরে তুমি তো আবার হেলেন বার। আমার ছোট্ট তো, আমার ছোট্ট লক্ষ্মী ভাই, কত ছোট্ট ভাই আমার। দাদার কাছে যাবে, যাই আগে খাইয়ে খাইয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর দাদার কাছে যাবে। হ্যাঁ, আলুর দমের আলু দিয়ে খার তো ভালো লাগে। চাই গ্লাসিয়ে দিকে দাও, জল কুদুর খাওয়াই। ওটা 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 জল খাবা। চা ফ্যান দিবেনি, ফ্যান গরম লাগে ভীষণ। নাতিদেরকে পেয়ে আমরা মহা খুশি। আগামীকাল বুধবার রুমার একটা পরীক্ষা আছে, তার জন্যই এত কষ্ট করে ঢাকায় আসছে। পরীক্ষা শেষে রাতেই আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। মাত্র 2 দিনের ছুটি নিয়ে আসছিল, বৃহস্পতিবার আবার ওরা অফিস করবে। মন চায় নাতি দুইটাকে সারাক্ষণ জড়িয়ে ধরে কোলে পিঠে করে রাখি, কিন্তু সংসারের কাজ, রান্নাবান্না সবই তো করতে হবে।
ওর খাওয়া শেষ। যা 2-1 গ্রাস খেয়েছে এটাতেই যথেষ্ট, আর খাবে না। এই জন্যই তরকারিতে একটু ঝাল কম দিয়েছি। আমার নাতিদের আবার তেমন বাজ বিচার নাই। ছোটবেলা থেকেই রুমা এদেরকে এরকমই অভ্যস্ত করেছে। ভিন্নভাবে তরকারি রান্না করা বা অন্য কিছু করা এসব কোনোদিনও করে নাই। রুমা বলে, মা, আমাদের সবার জন্য যা রান্না করব তাই ওদেরকেও খাওয়াবো এবং সেরকমই খাওয়াচ্ছি। এত ঝামেলা করার সময় তো নাই। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমাদের জন্য তরকারি নেব। প্রথমে ভাত নিয়েছিলাম, আমার নাতি ভাত খেতে চাইছিল, তাই আগে ওকে খাইয়ে দিয়েছি। যা খেয়েছে এটাই যথেষ্ট হবে। সকাল থেকে কত ধরনের কাজ করলাম, কিন্তু কিছুই খাই নাই। শুধু সোডার দ্রবণ খেয়েছি আর সামান্য একটু কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খেয়েছি। সেদিন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে একটা হলুদের বুস্টার এবং বেকিং সোডার একটা প্যাকেট এনেছিলেন। তবে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল শেষ হয়ে গেছে, ওটা বানানোর সুযোগও পাচ্ছি না। তাই আজ কয়েকদিন হলুদ চাও খাওয়া হচ্ছে না। তো আমি একটা কাঁচা হলুদের খোসা ছাড়িয়ে রান্না করতে করতে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছি। গতকাল এই সময়ে ভাত খেয়েছিলাম। রাতে সৌরভ আসছিল আমাদের বাসায়, সৌরভের জন্য রান্নাবান্না করেছি। তো রাতের বেলায় সামান্য একটু তরকারি খেয়েছিলাম, আর কিছুই খাইনি। ক্ষুধা লাগে নাই তেমন। আর দুপুরের খাবার খেতে খেতেও একেবারে বিকাল হয়ে গেছে। এরকম সময়ে আমরা সব সময় খাই। এই সময় ছাড়া অন্য কোনো টাইমে যদি ভাত খাই তাহলে কিন্তু তৃপ্তিও লাগে না, খেতেও মন চায় না। কিন্তু দিনের 3টা 4টা বা 5টা বাজলে এই সময় যদি ভাত খাই খেতে খুব ভালো লাগে, তৃপ্তিও লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের রান্নাগুলিও খুবই চমৎকার হয়েছে। তবে মাছের পাতুরিটা রেডি করে চুলার উপর বসিয়ে দিয়েছি। দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে, এখনো চুলাটা অফ করে নেই। ভালোভাবে রান্না হোক, খাওয়া দাওয়া শেষে চুলা অফ করে দেব। আমরা জীবনে যত কলমি শাক খাইছি, মেথি ফোড়নে দিয়ে এরকম স্বাদের কোনোদিন খাইনি। একদিন একদিন রাঁধুনি ফোড়নে দিয়ে রান্না করুন। একজন দিদি কমেন্টস করছিলেন রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করতে। আজকে রাঁধুনি হাতের কাছে পাইনি, মেথি পেয়েছি, মেথি দিয়ে শিবানী ভৌমিক দিদিমণিকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আরও একজন প্রিয় দিদি সেদিন কমেন্টস করেছিলেন রাঁধুনি ফোড়নে দিয়ে কলমি শাক রান্না করতে। আজ ভেবেছিলাম রাঁধুনি ফোড়নে দিয়ে রান্না করব, কিন্তু তাড়াহুড়ো করে রাঁধুনির কৌটোটা হাতের কাছে পাই নাই, তাই মেথি ফোড়নে দিয়ে আজও রান্না করেছি। রাঁধুনি ফোড়নে দিয়ে অবশ্যই রান্না করব একদিন। কত কষ্ট করে আসছে গো। কালকে রাতে 11:30টায় গাড়িতে উঠছে, আজকে দিনের 12টায় বাসায় আসি পৌঁছেছি। রাস্তায় কি যে জানেন এটা বাসা আবার অনেক জায়গায় গিয়ে বিরতিও গেছে। এটা কেমন হচ্ছে? এটা একদম আসলে হ্যাঁ, খুবই চমৎকার হয়েছে। চমৎকার। আলুর দম খাইছো না? কেমন লাগছে নুনু? দিদার সাথে গরস খাইবা নি করা? শুধু বাজির মাছ একখান আর আলু আলু ভাজি একটু দিছি। অল্প দুটো বাড়তেছে বাড়তে। তরকারি রান্না করে সারি নিয়ে কি করতাম?
এটা কেমন হয়েছে? আইনেছে এই দেখছো ফাইন 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 আমরা যে পেঁয়াজ দিয়ে রান্না করি, পেঁয়াজের রান্না কিন্তু স্বাদ নয়। বাস্তবে দেখি পেঁয়াজ রসুনের রান্নার ভিতরে একটা কিরকম গন্ধ থাকে, আর এটা যে কত চমৎকার লাগে খাইতে এইভাবে রান্না। আজ পর্যন্ত পেঁয়াজের ব্যবহার একেবারে কম হয় আমাদের ঘরে। আজকে মাছের পাতুরিতে করলাম, ওই দিনও মাছের পাতুরিতে দিছি, আর কোনো তরকারিতে পেঁয়াজ দিলে মাছের পাতুরি কইছো নাকি? বাপরে রাতের জন্য এটাও তো দারুণ। কোনটা খাই? পাতুরিটা অল্প তাপে ঢেকে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। নিচটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তবে কলা পাতায় মুড়িয়ে পাতুরি করলে উল্টে পাল্টে এপিট ওপিট এরকম লাল লাল হয়ে যায়। এভাবে পাতুরি করলেও স্বাদের কোনো তারতম্য হয় না, খুবই চমৎকার হয়। তবে কলা পাতায় মুড়িয়ে যদি কয়লার আগুনে পোড়ানো যায়, ওই পাতুরি সবচেয়ে বেশি স্বাদ হয়। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলি সিঙ্কে এনে রেখেছি। এরপরেই টেবিলটা ভালো করে মুছে নিয়ে প্রথমে পাতুরিটা দেখলাম, এখন থালা বাসনগুলি ধুয়ে নেব। বৈকালিক টিফিনের জন্য তালের ফুলুরি বানাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। সেদিন তালের ফুলুরি বানিয়েছিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আজ পুরো রেসিপিটা দেখাই নাই। সুন্দর এবং চমৎকার স্বাদে ফুলুরি তৈরির রেসিপিটা দেখতে চাইলে কমেন্টে জানাবার অনুরোধ রইল, আমি ওই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেব। কতটা সুন্দর হচ্ছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি চমৎকার। আজ শুধু সাদা আটা, তাল আর খেজুর গুড় দিয়ে ব্যাটার তৈরি করেছি। ঘনত্বটা এরকম রেখেছি যেন এভাবে করে ফুলুরিগুলো কড়াইতে ছাড়া যায় এরকম। বেশি শক্ত ব্যাটার হলে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই বুঝে শুনে ব্যাটারটা ওই রকমই তৈরি করতে হবে। আমার মন চায় সবগুলো ফুলুরি তৈরি আপনাদেরকে দেখাই। গরম গরম বানিয়ে দিচ্ছি, আর রুমা নাতিরা সহ ওদিকে বসে খাচ্ছে। ওরা 12টার দিকে এসে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়েছিল। এখন তো একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, সবার ক্ষুধাও লেগেছে। তো আমি ভাবলাম কয়েকটা ফুলুরি তৈরি করে দিই। রুমা বলে, মা এত কষ্ট করে বানানোর কি দরকার আছে, আমরা অন্য কিছু খেয়ে নিতাম। আমি বলি, না, আমার কষ্ট হোক, তারপরও আমার নাতিরা খেয়ে খুব খুশি হবে, তখনই আমার কষ্ট সার্থক হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। সবগুলি ফুলুরি তৈরি করা শেষ এবং সবার খাওয়াও শেষ, এইটুকু রয়েছে। এই দেখুন, ভিতরটা দেখাই আপনাদের, একেবারে গরম, ধরা যাচ্ছে না। ভিতরটা কত স্পঞ্জি হয়েছে দেখুন। আর বাটিতে যেগুলি আছে ওটা গুড় ছাড়া বানিয়েছি, শুধু তাল আর সাদা আটা দিয়ে। এগুলি আগে বানিয়েছিলাম, একেবারে ঠান্ডা হয়ে নরম তুলতুলে হয়ে আছে। উনি কয়েকটা খেয়েছেন আর বাকিগুলো আছে। এখান থেকে কয়েকটা আমি খাবো, আরগুলি এখন থাকবে। এইসব তালের পিঠাগুলি বাসি হলেই বেশি চমৎকার লাগে খেতে। ঢাকা দিয়ে রেখে দেব, রাতে পার্থ এসে কয়েকটা খাবে, বাকিগুলো সকালবেলায় আমার নাতিরা খাবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন,
প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নাতিদের দৌড়াদৌড়ি চেঁচামেচিতে পুরো ঘরটা মুখরিত হয়ে আছে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানেই শেষ করব।